লয়টারিং মিউনিশন হচ্ছে এক ধরনের ড্রোন যে টার্গেটের উপরে গিয়েই দুম করে পড়ে যায় না। আচ্ছা, সে ওয়েট করে। আমিই পাঠিয়েছি, এখন যদি মারে তোমাকে তাহলে তো আমিও মরে যাব। ও ওয়েট করবে আমি কখন ওখান থেকে সরে যাই। অ্যাকচুয়ালি চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা, ঝামেলাটা তো বর্ডার নিয়ে না, আসল লড়াইটা তো ট্রেডের, ব্যবসার। প্রথমে MiG-27কে বলা হয়েছিল তুমি গিয়ে ওদের খুঁজে মারো। MiG-21কে বলা হয়েছিল তুমি গিয়ে দেখবে কতটা ড্যামেজ হলো। এদের দুজনকে ঠেকানোর জন্য MiG-29ও ছিল উপরে। তিনটে লেয়ারে একসঙ্গে এয়ারফোর্স কাজ শুরু করেছিল। ইন্ডিয়ার কাছে সেই ধরনের সাবমেরিন আছে যে নিউক্লিয়ার পাওয়ারে চলে, 6 মাস পর্যন্ত সে জলের উপরে উঠবে না। আবার সেইখান থেকে জলের তলা থেকে সে সেই ধরনের মিসাইল মারতে পারবে যার ওয়ার হেডটা নিউক্লিয়ার হবে। মিসাইল তো সবাই বানায়, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া বানিয়েছে S-400, ওদের কাছে আরও অ্যাডভান্স রয়েছে। রাশিয়ান মিসাইল আমরা কিনি, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে টেকনিশিয়ান কিংবা অপারেটর যারা কাজ করেছে তারা অনেক অ্যাকিউরেটলি পাকিস্তানি টার্গেটে মারতে পেরেছে। নমস্কার। সহজ কথার আজকের এই সপ্তাহটা স্বাধীনতা দিবসের দিন, স্বাধীনতা দিবসের সপ্তাহ। আর আমার গেঞ্জিতে দেখতে পাচ্ছেন আমি খুব গর্বের সাথে লিখে রেখেছি স্বাধীন, কিন্তু কি সহজে লিখে দিয়েছি না? এই 3.5 অক্ষরের শব্দ, কিন্তু আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী বা ত্রিপুরা থেকে কচ্ছ, কিভাবে কতটা মূল্যে আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করি। আমরা খুব সহজে বলে দিই আমরা স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতার মূল্য ঠিক কতটা সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আজকেও যে বুঝতে পারবো সেটা বলছি না, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য হয়েছে এমন একজন মানুষের সামনে বসার, যে ভারতীয় স্বাধীনতা সেটার মূল্য হাড়ে হাড়ে জানে, নিজে সেই মূল্য চুকিয়েছেন, বিভিন্ন যুদ্ধে তিনি থেকেছেন এবং বিভিন্ন তার বই আছে সেটা সংক্রান্ত। আজকে আমাদের মধ্যে আছেন ইন্ডিয়ান এয়ারফোর্স ভেটারেন, আমাদের গর্ব বিভাস রায়চৌধুরী। আমার কাছে খুব আশ্চর্যজনকভাবে তিনি আমাকে বিভাসদা বলার অনুমতি দিয়েছেন, কাজে আমি তাকে বিভাসদা বলছি। থ্যাংক ইউ বিভাসদা আসার জন্য। থ্যাংক ইউ আমাকে তোমার এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য, খুব ভালো লাগছে। বিভাসদা, ছোটবেলায় যখন বাচ্চাদের জিজ্ঞাসা করা হয় তারা 2-3টে প্রেফার্ড প্রফেশনের মধ্যে রাখে, আমি পাইলট হব, আমি এয়ারফোর্সে যাব। কিন্তু মানুষ যত বড় হয় তত বুঝতে পারে যে এটার পিছনে যে পরিশ্রম, যে ডিসিপ্লিন, যে ডেডিকেশন লাগে সেটা হয়তো সবার পক্ষে সম্ভব নয়। সো তোমার শৈশবটাতে আমাদের একটু নিয়ে চলো, সেটা নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট জায়গা, যে কারণে তুমি আজকে ওই জায়গায় যেতে পেরেছো। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে অনেকেই আছেন মিলিটারি সার্ভিসে। আমার দাদু ছিলেন আর্মির ডক্টর, আমার 2 কাকা, তার মধ্যে এক কাকা ছিলেন নেভির ডিপসি ডাইভার, ডুবুরি, ওই স্কুবা ডাইভিং না, ডিপসি ডাইভার। আর এক কাকা ছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার এয়ারফোর্সে। তো ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল আর্মিতে যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি সেটা। এয়ারফোর্সেই গেছিলাম। স্কুলে পড়ার সময় থেকে খুব স্কুলিংটা আমার হয়েছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে, অত্যন্ত প্রত্যন্ততম একটা গ্রাম। বাবা সেখানে স্কুল টিচার ছিলেন। আচ্ছা। কিন্তু সেখানে থাকলেও আধুনিক যে পৃথিবী, তার সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। বাবার আমার যে আপব্রিঙ্গিং, সেটার জন্য ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ইলেকট্রনিক্স নিয়ে পড়তে হবে আর আর্মিতে যেতে হবে। এই দুটোর কম্বিনেশন আশ্চর্যজনকভাবে হলো যখন আমি এয়ারফোর্সে এলাম। সেই জন্য চাকরি অনেকেই করে, আমি এয়ারফোর্সের চাকরিটা খুব ভালোবেসে করেছিলাম। হোয়াট ওয়াজ দ্য ট্রেনিং লাইক? এয়ারফোর্সে আমাদের ট্রেনিংটা মূলত টেকনিক্যাল ট্রেনিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে আমার স্পেশালাইজেশন ছিল ইলেকট্রিক্যালে। সেগুলোর ট্রেনিং আমরা এয়ারফোর্সের যে ট্রেনিং একাডেমি সেখানে পেয়েছি, ট্রেনিং ইনস্টিটিউটগুলো থেকে। বেসিক মিলিটারি ট্রেনিং সেটা তো সবাইকেই করতে হতো।
তারপরে আমরা যে যে সিস্টেমে কাজ করি, যে যে এয়ারক্রাফটে কাজ করি। আচ্ছা, এই যে খুব সহজে বলে দিলে বেসিক মিলিটারি ট্রেনিং, এটা তো খুব সহজ নয়, মানে সবচেয়ে কঠিন। হ্যাঁ, সবচেয়ে কঠিন। সেটা করবার সময় মনে হয়নি যে আর পারছি না, মানে সেটা কিরকম ছিল? হাউ, মানে আমি আমাদের মতন দর্শকদের কাছে এই ট্রেনিংটার অ্যাকচুয়ালি আমাদের আমাদের দৌড় হচ্ছে প্রহার সিনেমা অবধি। ওটা হচ্ছে বেসিক মিলিটারি ট্রেনিং এর পরের স্টেজ। হ্যাঁ, আমি যখন চাকরি পাই এয়ারফোর্সে তখন আমার বয়স 16 বছর 8 মাস। বয়স খুব কম, কিন্তু শরীরে এনার্জি প্রচুর। ওই ট্রেনিংটা হচ্ছে ওই এনার্জিটাকে চ্যানেলাইজ করার ট্রেনিং। কষ্টটাকে কোনোদিন কষ্ট মনে হতো না, ওইটাই আমরা এনজয় করতাম। যখন করেছি তখন হয়তো মনে হচ্ছে উফ বাপরে, পর মুহূর্তে হেসেছি ওটা নিয়ে। যে ছেলেটা পাশে আমার দাঁড়িয়ে মানে ট্রেনিং করছে, তার সঙ্গে যখন আমি আলোচনা করেছি, এই তুই এরম করে করলি, আমিও এরম করে করেছি, দুজনের মধ্যে হাসাহাসি হয়েছে ওটা নিয়ে, কোনোদিন কান্নাকাটি হয়নি। মিলিটারি বেসিক মিলিটারি ট্রেনিং এর মজাটা ওইখানে, খুব এনজয় করা যায় ব্যাপারটা। কার্গিলের আকাশে তো তোমার একটা খুব ভালো বিখ্যাত বই, এবং ইউ হ্যাভ বিন দেয়ার কার্গিলে এয়ারফোর্সের ভূমিকা এবং ওই সময়টা একটু যদি তুমি একটু ন্যারেট করো। দেখো, কার্গিলে পাকিস্তানি অনুপ্রবেশ হয়েছে, এটা প্রথম ডিটেক্ট হয়েছিল 3 মে 1999 সালে। আচ্ছা, শুরুর দিকটা আর্মি তাদের নিজেদের ভেতরে চেষ্টা করেছিল জিনিসটাকে ক্লিয়ার অফ করার, পারেনি। না পেরে ওরা যখন এয়ারফোর্সের হেল্প চাইলো, ততদিনে 22 তারিখ 25 তারিখ আমাদের 25শে মে আমাদের যে ক্যাবিনেট কমিটি, তারা এয়ারফোর্সে ক্লিয়ারেন্স দিল যে তোমরা কাজ শুরু করো, কিন্তু পাকিস্তানের এয়ার স্পেসের মধ্যে ঢুকবে না। আমরা বর্ডার বলতে বুঝি মাটিতে কোথাও একটা পিলার দেওয়া থাকে, কোথাও একটা রাস্তা থাকে, কোথাও একটা নদী থাকে। এয়ারফোর্সে কোনো বর্ডার নেই, আকাশ তো। বোঝা খুব মুশকিল আমি আমার দেশের আকাশে আছি না পাকিস্তানের আকাশে আছি। ক্যাবিনেট কমিটি আমাদের ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে কোনোভাবেই যেন আমাদের কোনো বোমা, আমাদের কোনো গুলিও যেন পাকিস্তানের মাটিতে গিয়ে না করে। এই ক্লিয়ারেন্স পেতে আমাদের লেগে গেল 25শে মে। 26 একটা প্রিপারেটরি ডে মতো, 27 থেকে আমাদের ফ্লাইং শুরু হয়। বাট ততদিনে যেটা হয়েছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের যে ফাইটিং ফ্যালকন যেটা মানে মানে বাইটিং টিথ, তারা মোটামুটি সবাই কাশ্মীরে মুভ করে গেছে। সমস্ত এয়ারবেস গুলোতে ফাইটার বেস, হেলিকপ্টার সব ওরা সব মুভ করে গেছিল। বাট প্রথম মানে ফ্লাইং সেটা শুরু হয় 27শে মে। তারপরে তো চলতে শুরু করলো একের পর এক। কিন্তু এই যে 24 দিনের, মানছি সবাই পৌঁছে যেতে পেরেছে, কিন্তু এই যে ডিলেটা প্রায় 24 দিনের, 3 মেতে ফার্স্ট লোকেট করার পর 27শে মে মুভ করা হলো, এই 24 দিনে কোনো বড় ক্ষতি হয়ে যায়নি? বড় ক্ষতি বলতে ক্ষতি যেটা হয়েছিল আর্মির যে পেট্রোল ক্যাজুয়ালিটি ছিল, পেট্রোল টিমগুলো কিন্তু ওদের ভালো ক্যাজুয়ালিটি হয়েছিল। তার মধ্যে ক্যাপ্টেন কালিয়ার নাম তোমরা শুনেই থাকবে, আর আমাদের ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্য, এদের যে ক্যাজুয়ালিটি, এদের যে লস, এটা কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই হয়ে গেছে। ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যর আত্মত্যাগ সম্বন্ধে যদি আপনার কি কিছু মনে আছে ওই সময়টা? অ্যাকচুয়ালি জানো, সেই সময় না তো সোশ্যাল মিডিয়া ছিল, না এত স্ট্রং টিভি কিংবা খবরের কাগজ, এগুলোও ছিল না। আর আমার সেই সময় পোস্টিং ছিল আসামে। আসামে এমন একটা জায়গায় ছিলাম আমি, সেখানে রবিবারের কাগজ পৌঁছতো বৃহস্পতিবারে। টিভিতে খবর হয়তো সন্ধ্যেবেলা আমরা একটু শুনতাম, সেই খবরে আমাদের কাছে যেটা আসতো সেটা হচ্ছে যে পাকিস্তানি ট্রুপস ঢুকে পড়েছে ইন্ডিয়ার ভেতরে, কিন্তু কোথায়, কিভাবে, কতজন আছে কোনো খবর নেই। আর্মির কাছেও সেরকম কোনো খবর ছিল না, যার ফলে ওরা ওই অনুপ্রবেশকারীরা
কি অবস্থায় কতজন কোথায় আছে সেটা না জেনেই ওদের ছোট ছোট পেট্রোল পার্টি পাঠিয়েছিল খুঁজে বের করতে যে কি হয়ে আছে, অ্যাকচুয়ালি দেখে এসো। আনফর্চুনেটলি সেই পেট্রোল পার্টিগুলো প্রথম পাকিস্তানি ক্যাজুয়ালিটি হয়। পাকিস্তানি যে অনুপ্রবেশকারী তারা ওদেরকে ধরে, ডাইরেক্ট ফায়ার করে অনেকের ওপর। কারণ ক্যাপ্টেন কনাদের বডি পাওয়া গেছিল বরফের মধ্যে। মানে এমন না যে পাকিস্তানিরা মেরে ওর বডি আমাদের হ্যান্ড ওভার করে গেছে, নো, আমাদেরকে খুঁজে আনতে হয়েছে বডি। তার মানে কি, ওপর থেকে ফায়ারিং হয়েছে, আমাদের যারা ট্রুপস নিচে ছিলেন সবাই মারা গেছেন এবং বডি ওইখানেই ওইভাবে পড়ে থেকে গেছে বরফের মধ্যে। যুদ্ধ থামার পর তবে বডিগুলোকে আমরা রেস্কিউ করতে পেরেছি। যখন আমরা এরিয়া ক্লিনিং করছিলাম ততদিন পর্যন্ত এরা মিসিং ইন অ্যাকশন ছিল। এই খবরগুলো সেই সময় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে, যে গেছে ফেরেনি, নিশ্চয়ই মেরে দিয়েছে কিংবা ধরে নিয়েছে। পাকিস্তান বলছে আমরা জানি না কিছু, ইন্ডিয়ান আর্মি বলছে উই হ্যাভ লস্ট। এই যে গ্যাপটা, এই গ্যাপের ভেতরে তৈরি হয়েছিল গুজব। আমরা সেই গুজবের কিছু কিছু জিনিস জানতে পারতাম, গুজবটাও পুরো পৌঁছতো না আমাদের কাছে আমরা যেখানে ছিলাম। এয়ারফোর্সের প্রিপারেশন নিতে ওই জন্য একটু দেরি হয়েছিল। এয়ারফোর্সও চাইছিল একটু সময়, কারণ আর্মি যেভাবে যতক্ষণ না পর্যন্ত আমি ইনফরমেশন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে তৈরি করতে পারবো না। এয়ারফোর্সের এইটা খুব বড় একটা ড্রব্যাক বলবো না, নিড। একটা কোথাও যুদ্ধ করতে গেলে একটা খুব ফেমাস কথা আছে, নো দাই এনিমি নো দাই স্ট্রেংথ, 100 ওয়ার 100 উইথস। তো এনিমি স্ট্রেংথ না জানতে পারলে প্রিপারেশন ঠিক মতো হবে না, এবং না জেনেই কিন্তু আলটিমেটলি আমাদের 27-28 তারিখে যে ফার্স্ট ফ্লাইংগুলো হয় সেটা এনিমি পজিশন এবং এনিমি স্ট্রেংথ জানার নামে হয়েছিল, এবং সেখানেই আমাদের প্রথম দিনের ক্ষতি। দ্বিতীয় দিনে হয়েছিল এটা, বাট প্রথম ক্ষতি আমাদের হয়েছিল শত্রুর অ্যাকচুয়াল অবস্থান এবং তার ক্ষমতা না জানার ফলে। তারপরে তোমরা নিশ্চয়ই শুনে থাকবে নচিকেতার গল্প। নচিকেতা ওড়াতেন, ফ্লাইট লেফটেন্যান্ট নচিকেতা ওড়াতেন MiG-27 বিমান। MiG-27 বিমান একটা খুব ইন্টারেস্টিং জিনিস। মানে এয়ারফোর্সের ওই অ্যাটাকটা না 3টে লেয়ারে ছিল। প্রথমে MiG-27 কে বলা হয়েছিল তুমি গিয়ে ওদের খুঁজে মারো। MiG-21 কে বলা হয়েছিল তুমি গিয়ে দেখবে কতটা ড্যামেজ হলো। এই MiG-27 এবং MiG-21 যেহেতু পাকিস্তান বর্ডারে উড়বে, ওদেরকে যদি কোনো কারণে পাকিস্তানি F-16 তারা করে তাহলে কিন্তু এরা F-16 এর সঙ্গে ম্যাচ করতে পারবে না। সেই জন্য এদের দুজনকে ঠেকানোর জন্য MiG-29ও ছিল ওপরে। আচ্ছা, এই 3টে লেয়ারে একসঙ্গে এয়ারফোর্স কাজ শুরু করেছিল। তো ফার্স্ট অ্যাটাকটা করেছিল MiG-27। MiG-27 এর একটা জিওমেট্রি তো আমরা স্কুলে পড়েছি। MiG-27 একটা অদ্ভুত জিনিস, একটা ভ্যারিয়েবল জিওমেট্রি বলে জিনিস আছে যেটার উপরে কাজ করতে হয়। এর পাখা ছড়ানো যেত, আবার পাখাটাকে গোটানো যেত খানিকটা। তো MiG-27 যখন অ্যাটাক করতো তখন উইংটা গুটিয়ে অ্যাটাক করতো, আর টেক অফ করতে গেলে কিংবা বম্বিং করতে গেলে উইংটাকে স্প্রেড করে করতো। ফ্লাইট লেফটেন্যান্ট নচিকেতা যখন ওর ফার্স্ট টার্গেটটাকে লোকেট করে ফায়ার করতে গেল তখন ফার্স্ট অ্যাটাকটা করেছিল রকেট দিয়ে। প্রায় 43 রকেট একবারে ফায়ার করেছিল। 70 mm বড় রকেট, নর্মাল যে আমরা প্লেনে যে রকেট দেখি তার থেকে বড় 70 mm রকেট। ফার্স্ট অ্যাটাকটা ঠিক ছিল। সেকেন্ড অ্যাটাকে যখন ফার্স্ট অ্যাটাকে গেছে তখন ও এনিমি পজিশন আরেকটু ভালো করে দেখতে পেয়েছে। সেকেন্ড অ্যাটাকে যখন গেছে তখন আর রকেট দিয়ে না, তখন ও মেশিন গান দিয়ে অ্যাটাক করতে গেছে। মেশিন গান দিয়ে অ্যাটাক করতে যাওয়ার সময় সেকেন্ড অ্যাটাকে যখন ডাইভ করেছে, নোজ ডাইভ, সেই সময় ওর ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফ্লেম আউট হয়ে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। নচিকেতা প্রথমে বুঝতে পারেনি যে কি হলো, ও শুধু দেখলো যে ইঞ্জিনটা বন্ধ হয়েছে। ও আবার ইঞ্জিনটাকে রিলাইট করার চেষ্টা করে, স্টার্ট করা হয়নি। ততক্ষণে ওর হাইট কমে গেছে প্রচুর, সামনে উঁচু পাহাড়। ও দেখলো যে আর উপায় নেই, আমাকে ইজেক্ট করতে হবে। ওর যে উইংম্যান ছিল মান্ডু ডাক্তার মান্ডু বল, পরে গ্রুপ ক্যাপ্টেন মান্ডাখোটের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার ওই কার্গিলের আকাশে বইটা উদ্বোধনের জন্য উনি এসেছিলেন। আচ্ছা, উনি এখন একটা সিভিল এয়ারলাইন্সের পাইলট।
মান্ডুকে উনি জানিয়ে গেলেন যে মান্ডু ইজেক্টিং। নচিকেতা ইজেক্ট করে গেলেন, প্লেনটা একটু দূরে গিয়ে পাহাড়ে পড়লো, নচিকেতা প্যারাসুটে নেমে বরফের ওপর করলে ঘন্টা 3 পাকিস্তানি আর্মি ওকে খুঁজে তারপর পেয়েছিল, তারপরে নচিকেতার কাছে একটা ছোট হ্যান্ডগান থাকে, ছোট পিস্তল, আর তার সঙ্গে AK-47 ইজ নট এ ম্যাচ। তো ন্যাচারালি ওকে ওরা অ্যারেস্ট করে নিয়ে যায় ওখান থেকে, ওদের যে বেসে নিয়ে যায়। প্রথম কিছুদিন আগে নচিকেতা রিটায়ার করেছেন, গ্রুপ ক্যাপ্টেন নচিকেতা, এখন সিভিল এয়ারলাইন্স চালাচ্ছেন। তো উনি পুরো ডিটেলস ইয়েটা বলছেন এখন, যে পাকিস্তানি একজন সোলজার ওর মুখের সামনে যখন ব্যারেল ধরে প্রায় গুলি করে ফেলে, সেই সময় ওদের যে ক্যাপ্টেন ছিল সেই ক্যাপ্টেন বারণ করেছিল যে উই শুড নট ডু দিস, এটা উচিত না। ওকে সেই ক্যাপ্টেনই ওকে রেস্কিউ করে নিয়ে যায়, ওদের বেসে রাখে কিছুক্ষণ, তারপরে একটা হেলিকপ্টারে করে ওখান থেকে স্কারদুতে নিয়ে যায়। স্কারদু হচ্ছে আমরা বলি না কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, কিন্তু তার সঙ্গে আরেকখানা ছোট্ট রাজ্য ছিল, তার নাম গিলগিট। হ্যাঁ, গিলগিট, একদম। গিলগিটের রাজধানী হচ্ছে স্কারদু, পাকিস্তান, খুব সুন্দর জায়গা। সেই স্কারদুতে যে এয়ার বেসটা আছে সেখান থেকে F-16ও উঠতে পারে, ছোট এয়ার বেস হলেও F-16 থাকে ওখানে, ওই সময় ছিল, F-16 ছিল। পাকিস্তানি এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন তোফায়েল ছিলেন সেই সময় ডিজি এয়ারফোর্স। উনার লেখাতে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, কি ছিল স্কারদুতে। তো নচিকেতাকে স্কারদুতে নিয়ে যায়, স্কারদুতে গ্রুপ ক্যাপ্টেন তোফায়েল উনার ইন্টারভেনশন করেছিলেন। তারপরে খবরটা তখন পুরো এয়ারফোর্সে ছড়িয়ে পড়ল যে উই হ্যাভ লস্ট অ্যান্ড দ্যাট পাইলট ইজ ক্যাপচার্ড। পাইলট যে ইজেক্ট করেছে এবং প্লেন ক্র্যাশ হয়েছে, এই খবরটা পাওয়া মাত্রই MiG-21-এ তখন স্কোয়াড্রন লিডার আহুজা উড়াচ্ছিলেন। স্কোয়াড্রন লিডার আহুজা MiG-21-এ, তার কাজ ছিল হচ্ছে ছবি তোলা, দেখে যাওয়া যে কতটা ড্যামেজ হলো। স্কোয়াড্রন লিডার আহুজা যখন নিচে নেমে আসেন, তখন নিচে থেকে পাকিস্তান আর্মির কেউ একটা হিট সিকিং মিসাইল হয়, এটা এক ধরনের সোল্ডার্ড ফায়ার্ড মিসাইল, ছোট মিসাইল কিন্তু স্পিড অনেক। এমনিতেই MiG-21-এর স্পিড প্রায় 2 ম্যাক, শব্দের প্রায় দুগুণ। ওরা যেটা ইউজ করতো সেই মিসাইলটার নাম আমরা নর্মালি বলি যে আমেরিকান মিসাইল স্টিঙ্গার, কিন্তু পাকিস্তানিরা ওই স্টিঙ্গারের একটা পাকিস্তানি ভার্সন বানিয়েছিল, তার নাম ছিল আঞ্জা-1, আঞ্জা-2, এগুলো হচ্ছে ওদের হিট সিকিং মিসাইল। সেই একটা মিসাইল দিয়ে ওরা আহুজার প্লেনটাকে মারে। আহুজা ইজেক্ট করে, ইজেক্ট করলেও নচিকেতার মতো লাকটা ফেভার করে গিয়ে ওকে, হি ল্যান্ডেড অ্যান্ড ওকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ওরা শুট করে, হি ডাইড। পাকিস্তান পরে ওর বডি কিন্তু অফিসিয়ালি আমাদের হ্যান্ড ওভার করেছিল। তো ফার্স্ট ডেতে এয়ারফোর্স লস্ট 2টো ফাইটার এয়ারক্রাফট, একটা MiG-27, একটা MiG-21। আচ্ছা, আমাদের শুনতে খুব এক্সাইটিং লাগে। এই রিসেন্ট পেহেলগামের পরও গোটা দেশ যখন যুদ্ধ বলছিল, তখন আর্মির একজনের বলেছিলেন যে ওয়ার ইজ নট আ মুভি। যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই। এরকম আত্মত্যাগের কথা, এরকম লাইফের কথা শুনতে তো ভালোই লাগে, গায়ে কাটাও দেয়, কিন্তু তাদের জীবনে এবং তাদের পরিবারের জীবনে কি ঘটে, মানে আমি বলছি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা যুদ্ধ পরবর্তী মানসিক ক্ষত তাদের কিরম ভাবে তাড়া করে বেড়ায়। এই পোস্ট ট্রমাটিক যে স্ট্রেস, এইটার ব্যাপারে কিন্তু ভারতবর্ষে খুব একটা বেশি কাজ হয়নি, না কোনো সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট কাজ করেছেন সেভাবে, না তো মিলিটারি হসপিটালে যে আমাদের যে আর্মির যে মিলিটারি মানে মেডিকেল সিস্টেম, তারাও সেভাবে কোনোদিন চিন্তাভাবনা করেছিল কার্গিল পর্যন্ত। 71-এর যুদ্ধে ডেফিনেটলি হয়েছে, 65-র যুদ্ধেও হয়ে থাকবে। কার্গিল যুদ্ধের পরে বেশ কিছু কমপ্লেন আসে এরকম, তখন চিন্তাভাবনা শুরু হয়। তখন দেখা যায় যে যুদ্ধের যে ইম্প্যাক্ট আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে, তার ফলে অনেক কিছু ঘটনা ঘটছে।
আমি আমার ব্যক্তিগত যদি উদাহরণ দিই, যখন কার্গিলের যুদ্ধ হয় তখন আমার ছেলের বয়স 1 বছর 6 মাস, আমি ওকে দেখিনি, ঠিক আছে। অনেক দিন পরে যখন আমরা চিন্তা ভাবনা করি যে হ্যাঁ, আমার বারবার মনে হয় কি আমার ছেলেটা হঠাৎ করে বড় হয়ে গেল কি করে এতটা। নিজের মনে নিজের স্মৃতির যে, আমি যদি সেটাকে একটা টেপ রেকর্ডার মনে করি, তাহলে মনে হয় কিছুটা ফিতে যেন কাটা আছে। বেশ কিছু ঘটনা আমি মনে রাখতে পারি না, কন্টিনিউটি যেটা বলি সেটা থাকে না। এটা একটা জিনিস। আবার ধরো আরেকটা জিনিস হয়, যেটা আমি আফ্রিকাতে গিয়ে ওইখানে যে যুদ্ধ, তারপরে এসে দেশে ফিরে আমার ওই প্রবলেমটা হতো। সেটা হচ্ছে আফ্রিকাতে গিয়ে মানে আমি 1 বছর রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে গেছিলাম আফ্রিকাতে। সিয়েরা লিওন বলে একটা কান্ট্রি, সিয়েরা লিওন খুবই তো খুব ডিস্টার্ব কান্ট্রি ছিল। 10 বছর তখন ওদের গৃহযুদ্ধ চলছে, খুব চলছে। ওরা রাজি হয়েছিল আমাদের কাছে অস্ত্র সম্বরণ করতে, মানে গভর্নমেন্ট মিলিটারি, তারা গভর্নমেন্টের এগেনস্টে রিভোল্ট করেছিল, পুলিশ গভর্নমেন্টের সঙ্গে ছিল। তো আর্মি প্রথমে যেটা করেছিল সেটা হচ্ছে পুলিশকে মেরে ফেলেছিল। আর্মি, গভর্নমেন্ট পালিয়ে গেছিল দেশ থেকে, মিলিটারি টেক ওভার করে নিয়েছে। তারপরে গভর্নমেন্ট নাইজেরিয়াতে গিয়ে ওরা ওখান থেকে বিভিন্নভাবে আন্তর্জাতিক প্রেশার তৈরি করে ওইখানে একটা শান্তি চুক্তি মতো করার চেষ্টা করে। ইউএন এর মধ্যস্থতায় ওরা রাজি হয় যে আমরা অস্ত্র সম্বরণ করব, কিন্তু গভর্নমেন্টের কাছে করব না, আমরা একটা থার্ড পার্টির কাছে করব। তো আমরা সেখানে গেছিলাম অ্যাজ এ থার্ড পার্টি। আচ্ছা, 13টা দেশের আর্মি, আর তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা দেশের এয়ারফোর্স, সেটা হচ্ছে আমাদের। আচ্ছা। তো সেইখানে সেই টিমে আমি সিলেক্ট হয়েছিলাম, আমি গেছিলাম সেখানে। আমাদের মানসিক প্রস্তুতিতে ছিল যে ওরা অস্ত্র সারেন্ডার করবে, আমরা ওইখানে শান্তি ফিরিয়ে এসে গেছি, ওরা রাজি হয়ে গেছে দুই পক্ষ যে শান্তি ফিরবে, অ্যান্ড দেন আমরা ওখানে ইলেকশনের জন্য গ্রাউন্ডটা তৈরি করব, আর্মিকে ট্রেন করব, পুলিশকে ট্রেন করব, অ্যান্ড দেন উইল কাম ব্যাক। কিন্তু গিয়ে কি হলো, আমাদের কাছে ওরা অস্ত্র সারেন্ডার করা শুরু করেই আমাদের অস্ত্র কেড়ে নেওয়া শুরু হলো। জাম্বিয়ান আর্মির 40খানা ট্যাঙ্ক নিয়ে নিল। ইন্ডিয়ান আর্মির 220 জন গোর্খা সেনাকে ওরা বন্দি বানিয়ে ফেলে 18 জনকে অ্যারেস্ট করে তাদের অস্ত্রশস্ত্র সব কেড়ে দিল। এইরকম যখন কন্ডিশন হলো, তখন আলটিমেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমাদের একটা হেলিকপ্টারে গুলি করলো একদিন। হেলিকপ্টারটা জঙ্গলে গিয়ে পড়লো, সেইখান থেকে গিয়ে আবার আমাদের সেই ক্রুকে আমরা তুলে আনতে পারলাম, কিন্তু হেলিকপ্টারটা তুলে আনতে পারলাম না। তো তখন গভর্নমেন্ট ঠিক করলো যে না, এইভাবে ওই শান্তির বাণী দিয়ে আফ্রিকাতে গিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না, আমাদেরকে শান্তি জোর করে ফিরিয়ে আনতে হবে। মানে পিস কিপিং থেকে আমরা পিস এনফোর্সিং এ চলে গেলাম। তখন আমাদের এখান থেকে আবার ফাইটার হেলিকপ্টার গেল, প্যারা কমান্ডোরা গেল, গিয়ে ওইখানে একটা বেশ বড় রকমের যুদ্ধ হলো। 3 দিন লেগেছিল ওখানে মোটামুটি বিদ্রোহীদের মেরুদণ্ডটা ভেঙে ওদের একটা ব্রিগেড হেডকোয়ার্টারকে টোটালি মানে তাসের বাড়ির মতো ধসিয়ে দিয়ে 6 মাসের ভেতরে শান্তি ফিরে এলো দেশে। কিন্তু তার ইম্প্যাক্টটা থেকে গেল আমাদের মাথায়। গেছিলে একদম নর্মাল কাজ করে ফিরে আসবো বলে, সেখানে গিয়ে কি হলো, ওই যখন খুব ঝামেলা চলছে সেই সময় আমাদের 2 দিন ক্যাম্প ছেড়ে পালাতে হয়েছিল। এবং ক্যাম্প ছেড়ে পালানোটা কিরকম, আফ্রিকাতে আমরা গেরিলা অ্যাটাক শুনি যে যখন তখন এসে অ্যাটাক করে দেবে, ওরা সেভাবে অ্যাটাক করতো না। দূর থেকে ঢোল বাজানো শুরু করতো, ড্রাম পিটিয়ে আসতো গ্রামের মধ্যে দিয়ে। মেসেজ কি, যে গ্রামের যত লোক আছে সব আমার সঙ্গে চলো, মেয়ে এবং বাচ্চারা সামনে থাকবে, যাতে সামনে থেকে অ্যাটাক না হয়। এসে ওরা আমাদেরকে অ্যাটাক করবে। ওই করে প্রায় আমাদের মানে ক্যাম্পের কাছে চলে এসেছিল। তখন ওখানে ঘানা ব্যাটালিয়নের একটা ইয়ে ছিল, পোস্ট ছিল, প্লাস আমাদের ইন্ডিয়ান আর্মির যারা ছিল তারা তো ছিল। সেই রাতটা ওদের ঠেকিয়ে দেয়। কিন্তু আমরা আমাদের হেলিকপ্টারগুলো বাঁচানোর জন্য আমাদের রানওয়ে থেকে আমরা দূরের আরেকটা রানওয়েতে হেলিকপ্টারগুলোকে শিফট করেছিলাম। এইটার ইম্প্যাক্ট আমাদের অনেকের মাথায় পড়েছে। রাতের বেলাতে কোথাও কোনো আওয়াজ হলে স্বপ্ন দেখে হঠাৎ করে যে যেমন জেগে উঠি, সেই জিনিস হয়। সবসময় আমরা অ্যালার্ট থাকি। ওই যে 1 বছর ওর যে ওই যে ফিয়ারটা, সেই ফিয়ারের ইম্প্যাক্ট কিন্তু অনেকের ওপর পড়ে। কার্গিলের যুদ্ধেও সে একই জিনিস হয়েছিল।
কার্গিলের যুদ্ধে ধরুন আমাদের 527 জন মারা গেছে আর্মির, 527 জন মারা গেছিল আপ টু 26 জুলাই। কিন্তু তারপরেও আরো জনাদশেক মারা গেছিল এই কার্গিলের, মানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, 26শে জুলাই গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিল যে অপারেশন বিজয় সাকসেসফুল, কিন্তু তারপরেও ওই এরিয়াটাকে ক্লিয়ার করতে আরো 8 জন, একটা ইনসিডেন্টে তো 8 জন মারা গেছে, তার ভেতরে একটা বাঙালি ছেলেও ছিল। কিন্তু যারা ইনজিওর্ড হয়েছিল এবং যারা ওইখানে প্র্যাকটিক্যালি ব্যাটলফিল্ডে ছিল, তাদের অনেকের ভেতরে এই পিটিএসডির বিভিন্ন ধরনের সিমটমস দেখা গেছে। তখন থেকে ইন্ডিয়ান আর্মিও কাজ করা শুরু করে, যে এমন না যে ওটা মানে কোনো একটা অসুখ যখন হয় সঙ্গে সঙ্গে তার আমরা এফেক্টটা বুঝতে পারি, জ্বর এসছে, প্রেশার বেড়ে গেছে, মাথা ঘুরছে, বমি হচ্ছে, এগুলো সিমটমস। পিটিএসডির সিমটমস হয়তো 2 বছর পর আসে, 3 বছর পর আসে, অনেকে রিটায়ারমেন্টের পরেও এসছে। এই একটা ঘটনা অফ ক্যামেরা বলছিলে, ওই যে হ্যাঁ সিম্পল ঘটনা। আমার এক বন্ধুর ছেলে, সে আর্মি ক্যাপ্টেন, আর্টিলারি অফিসার, একটা এক্সপ্লোশন হয়েছিল ওর কাছে, কানের কাছে, তাতে একটা মাইল্ড ইনজুরি হয়, ওর হিয়ারিং যে ইয়েটা সেটা একটু কমে যায়, তার ট্রিটমেন্ট হয়, সেগুলো সব হয়। কিন্তু তার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, সেইটা থেকে কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল। হি ইজ গোয়িং থ্রু দ্যাট ফেজ নাও। এই জিনিসগুলো নিয়ে আগে খুব একটা বেশি কাজ হয়নি, কার্গিলের পরে তো একদমই হয়নি, এখন হচ্ছে। আশা করা যায় এরম যদি কিছু হয় কখনো ভবিষ্যতে, যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা এই ধরনের ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের হয়তো ট্রিটমেন্টের কোনো সঠিক একটা দিশা দেখা যাবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউরোপিয়ান আর্মিতে কিংবা আমেরিকান আর্মিতে এসব নিয়ে কাজ হয়েছে, বাট অল্প। ভারতে একদমই হয়নি, সেটা শুরু হয়েছে, দেরিতে হলেও শুরু হয়েছে। এখন যখন আমরা যুদ্ধের কথা শুনি, তখন ফাইটার প্লেন যেমন আছে, তার সঙ্গে ড্রোনের কথা শুনি, কারণ অনেক ক্ষেত্রে এটা আরবান ওয়ারফেয়ার দিকে চলে গেছে। তার উপর ড্রোন অনেক ক্ষেত্রে সস্তা, লো মেনটেনেন্স। তো এই ভবিষ্যৎটা কি? ব্যাটল ফিল্ড বলতে দেখবেন আমরা সবসময় চিন্তা করি যে একটা যুদ্ধক্ষেত্র হবে, সেই যুদ্ধক্ষেত্রের একদিকে এই সৈন্যবাহিনী থাকবে, একদিকে ওই সৈন্যবাহিনী থাকবে। মডার্ন ওয়ারফেয়ার যেটা আধুনিক যুদ্ধ, কিন্তু কুরুক্ষেত্র দিয়ে শুরু করেছিল। হ্যাঁ, কুরুক্ষেত্রে প্রথমে 2 পক্ষের মধ্যে ঠিক হয়েছিল যুদ্ধ কোথায় হবে, এবং কুরুক্ষেত্রের যে টোপোগ্রাফি সেটা এমন ছিল যেখানে যুদ্ধ করার জন্য খুব সুটেবল ছিল ওটা। যার ফলে দেখো, শুধু কুরুক্ষেত্রে একটা যুদ্ধ হয়নি, তার পাশেই পানিপথ, পরপর 3টে যুদ্ধ লড়েছি আমরা ওখানে। পানিপথের ফার্স্ট ব্যাটেল, সেকেন্ড ব্যাটেল, থার্ড ব্যাটেল আমরা ইতিহাস বইয়ে পড়েছি। মডার্ন ওয়ারফেয়ার কিন্তু এইভাবে হয় না। এই যে আমরা কার্গিল নিয়ে আলোচনা করছিলাম, কার্গিলের হাইট প্রায় 27,000 ফিট ব্যাটলফিল্ড। MiG-27 যে ওখানে ভেঙে পড়েছিল, যে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল, তার একটা বড় কারণ হচ্ছে হাইট। পৃথিবীর কোনো দেশ কোনো যুদ্ধ বিমান তৈরি করেনি যারা 30,000 ফুটের উপরে গিয়ে যুদ্ধ করবে। ইভেন আমাদের যে ফাইটার হেলিকপ্টার, তাদেরও রেঞ্জ হচ্ছে 15,000 ফিট। তখন বোঝা গেছিল যে এইরকম এরিয়াতে যদি আমাকে যুদ্ধ করতে হয়, তাহলে অন্য ধরনের অস্ত্র নিয়ে আসতে হবে। কারণ প্রথমে ধরে নেওয়া হতো এই ধরনের এলাকাতে কেউ যুদ্ধ করবে না, এই জায়গাগুলো, সেখানে তো সেরকম কোনো মানে যুদ্ধ আমরা কেন করি? লুট করার জন্য। খুব বাজে লাগলেও কিন্তু এটা খুব সত্যি কথা। যতগুলো যুদ্ধ হয়েছে সব লুটের নামে হয়েছে। এত উচ্চতায় লুট করার কিছু নেই তো, না ওই জমিটা দখল করতে পারবো, না ওখানে কোনো চাষবাস হয়, না কোনো ইন্ডাস্ট্রি আছে, না কোনো মাইন্স আছে, কিন্তু তবুও আমরা যুদ্ধ করেছি। আধুনিক যুদ্ধ এখন ওই রকম হাইটে পৌঁছে গেছে, এখন স্পেসেও পৌঁছে গেছে। তুমি যেটা বলছিলে আরবান ওয়ারফেয়ার, গেরিলা যুদ্ধের নতুন রূপ হচ্ছে আরবান ওয়ারফেয়ার। এবার আরবান ওয়ারফেয়ারে যখন আমরা ঢুকছি, তখন ট্র্যাডিশনাল যে ওয়েপন্স, চিরাচরিত যুদ্ধের যে অস্ত্র, সেগুলো ওখানে কাজ করে না খুব একটা, কিংবা করলেও কোল্যাটারাল ড্যামেজ প্রচুর হয়, নিজের লোক, নিজের সম্পত্তির ক্ষতি প্রচুর হয়ে যায়। সেই জন্য ড্রোনের উপরে ডিপেন্ডেন্সি আমাদের বাড়ছে, শুধু তাই না,
ওয়ার টেকনোলজি, যুদ্ধ করতে গেলে যে টেকনোলজি দরকার সেই টেকনোলজি এখন প্রায় সমস্ত দেশ ফোকাস করেছে হচ্ছে ড্রোনের উপরে। শুধু ড্রোন না, তার সঙ্গে আরেকটা শব্দ শুনে থাকবে, লয়টারিং মিউনিশন। সেটা কি? লয়টারিং মিউনিশন হচ্ছে এক ধরনের ড্রোন কিংবা এক ধরনের মিসাইল যে টার্গেটের ওপরে গিয়েই দুম করে পড়ে যায় না। আচ্ছা, সে ওয়েট করে। আচ্ছা, লয়টারিং মানে কি? ঘুরে বেড়াচ্ছে। ও ড্রোন আমার মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। এই কি দুপুর 12টায় মারবে বলে আমি সকাল 8টা থেকে ভয় পেয়ে থাকবো? 12টায় মারবে না। আচ্ছা, ধরো তোমাকে মারবে, হ্যাঁ, আমি পাঠিয়েছি, কিন্তু আমি তোমার সঙ্গে বসে কথা বলছি, হ্যাঁ, এখন যদি মারে তোমাকে তাহলে তো আমিও মরে যাব। ও ওয়েট করবে আমি কখন ওখান থেকে সরে যাই। আমি যখন সরে যাব তখন অপারেটরকে ও জিজ্ঞাসা করবে আমি কি এবার মারবো। কোলাটারাল ড্যামেজটা মিনিমাম করার জন্য। 1 2 হচ্ছে আমি জানি যে ওইখানে হয়তো আমার শত্রু আছে, কিন্তু যতক্ষণ না আমি স্যাঙ্গুইন হব ততক্ষণ মারবো না। একটা কনভয় যাচ্ছে, 4টে গাড়ি, তার মধ্যে কোনো একটা গাড়িতে আমার শত্রুপক্ষের কেউ একজন বসে আছে। আগের পেছনে হয়তো দেখা গেল তার পাইলট বসে আছে, তার বডিগার্ড বসে আছে, কিংবা তার মন্ত্রী কেউ বসে আছে, কিন্তু আমাকে মারতে হবে পার্টিকুলার একটা গাড়িকে। সেইটা আমি যতক্ষণ, এবং কনভয়ে দেখবে ওদের প্রত্যেকের পজিশন ঠিক থাকে, কখনো কখনো ইচ্ছে করে ঘুরিয়েও নিতে পারে। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত আমার টার্গেট কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত লয়টারিং বম আমার মাথার উপরে উঠবে। যখন কনফার্ম হবে তখনই মারবে। বাবা, ড্রোন এবং লয়টারিং মিউনিশন অলমোস্ট অল সেম, কিন্তু লয়টারিং মিউনিশনের ড্যামেজ ক্যাপাসিটি অনেক বেশি। আচ্ছা, ওটা একটা বাকায়দা বোম। আমরা নর্মালি যে পেটোগুলো দেখি কত ওজন হতে পারে তার? 100 গ্রাম। তুবড়ি দেখি আমরা, কত গ্রাম হবে? 50 গ্রাম। প্লেন থেকে যে বোম সবচেয়ে ছোটটা ফেলা হয় তার ওজন হচ্ছে 250 কেজি। বাপরে। একটা প্লেন থেকে 4টে বোম ফেলা মানে 1000 কেজি। তার যে ইম্প্যাক্ট সেটা তো অনেক। একটা ড্রোন অতটা ওজন ক্যারি করতে পারে না। এখন অবশ্য কিছু ড্রোন বানানো হচ্ছে যারা হেভি ওয়েট ক্যারি করে, কিন্তু ওই লয়টারিং মিউনিশন কিংবা ড্রোন এরা অনেক কম ওজনের এক্সপ্লোসিভ ক্যারি করে, কিন্তু তার ড্যামেজিং ক্যাপাসিটি অত্যন্ত বেশি, খুব জরুরি। প্রিসিশন মনে হয় অনেক বেশি। প্রিসিশনটা কিরকম? এখন আর প্রিসিশন মানে আগেকার দিনে যেমন এম করে মারতে হতো, এক চোখ দেখা। বুদ্ধদেব গুহর লেখায় তুমি দেখবে এম করা সম্বন্ধে খুব ভালো জিনিস লেখা আছে, বলে মুখ ভেঙিয়ে চোখ বন্ধ করে গুলি করলেই কিন্তু টার্গেটে লাগে। এখন আর সেই সিস্টেম নেই। এখন লঙ্গিটিউড ল্যাটিটিউড সেট করে দিতে হয়। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভূগোলে আমরা যে অঙ্ক করেছি সেই ভূগোলের অঙ্ক করে তাকে প্রোগ্রামিং করে ছেড়ে দিলে ও ঠিক ওই জায়গাতে গিয়েই মারবে। অপারেশন সিঁদুরে আমরা ঠিক সেই জিনিসটা দেখেছি। একটু বলুন। অপারেশন সিঁদুরে তো বিভিন্ন ধরনের ছবি দেখেছি আমরা, এবং মডার্ন ওয়ারফেয়ারে গুজব একটা অস্ত্র, আগেও ছিল, তাই আগেও অস্ত্র চিরকাল। হ্যাঁ, সেটা আলেকজান্ডারের সময় থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। এখন গুজবের একটা বড় টুলস হচ্ছে এআই। অনেক এআই জেনারেটেড ফটো বাজারে ঘুরেছে, কিন্তু কিছু ছবি তো অরিজিনাল, স্পেশালি স্যাটেলাইট পিকচার। তার ভেতরে একটা পিকচারে দেখে থাকবে পাকিস্তানের একটা আন্ডারগ্রাউন্ড বেস, যার কোথাও দিয়ে ঢোকার কোথাও রাস্তা, কোথাও কোনো স্যাটেলাইট পিকচারে নেই, শুধু তার ভেন্টিলেটারটা ছিল, ভেন্ট, এয়ার ভেন্ট, ঠিক সেইখান দিয়েই মিসাইলটাকে ঢোকানো হয়েছে, যাতে ভেতরে গিয়ে ইম্প্যাক্টটা, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু যারা ভেতরে ছিল দে আর অল চার্ড, নট কিল্ড, পুড়ে দে আর ইন অ্যাস, ইনসিনারেটেড। অ্যাকিউরেসির যে মানে কি বলবো হাইট, এটা হচ্ছে অপারেশন সিঁদুর। আচ্ছা বিভাসদা, আপনার তো একটা হিউজ নলেজ আছে। আমরা অ্যাজ এয়ারক্রাফট ফোর্স, আমাদের এই রাফায়েল, মিগ, মিরাজ, সুখোই, এই নিয়ে ইন্ডিয়ান ফ্লিট কতটা স্ট্রং? এইভাবে না স্ট্রেংথ মেজার করা যায় না ফ্লিট দিয়ে। না, তাও ফ্লিট দিয়ে মেজার করা যায় না। সে ধরো তোমাকে ছোট একটা এক্সাম্পল দিই, আমরা অনেক সময় পড়ি না 6 days ওয়ার, ইসরায়েলকে একসঙ্গে সবাই চারদিক থেকে অ্যাটাক করেছিল এবং ইসরায়েল টুক অনলি 6 days টু সারেন্ডার না, টু ডেমোলিশ নিয়ার বাই 3-4খানা বড় বড় কান্ট্রির এয়ারফোর্স। এটা কিন্তু ওই স্ট্রেংথ দিয়ে করলে হয় না। মেশিন
and the man behind machine, ট্যাকটিক। এইটা খুব জরুরি, এইটা খুব জরুরি। এবং সেই দিক দিয়ে তুমি যদি দেখো, মিসাইল তো সবাই বানায়, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া বানিয়েছে S-400, ওদের কাছে আরো অ্যাডভান্স রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু ওরা ইউক্রেনের ড্রোন কিংবা মিসাইল ঠেকাতে পারেনি। হোয়ারাজ ওই রাশিয়ান মিসাইল আমরা কিনে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে টেকনিশিয়ান কিংবা অপারেটর যারা কাজ করেছে, তারা অনেক অ্যাকিউরেটলি পাকিস্তানি টার্গেটে মারতে পেরেছে। আর এমন না যে পাকিস্তানি ওয়েপন্স কোনো ইনফিরিয়ার কোয়ালিটির, না না, ফেলে দেওয়ার মতো নয়, ফেলে দেওয়ার মতো না। পাকিস্তান এবং ইউক্রেন একই সোর্স থেকে ড্রোন কেনে। আচ্ছা। তুর্কি, ইউক্রেন রাশিয়ান আমেরিকান ওয়েপন্স পাচ্ছে, পাকিস্তান আমেরিকান ওয়েপন্স পাচ্ছে। কিন্তু আমরা যেভাবে, যে সূক্ষ্মতায়, যে অ্যাকিউরেসিতে রাশিয়ান ইকুইপমেন্ট ইউজ করতে পেরেছি, সেটা রাশিয়ানরা নিজেরাও পারেনি। মানে এটা কিরকম জানো তো, একটা সে ধরো আমজাদ আলী খান, হ্যাঁ, তার সঙ্গে আল্লাহ রাখা জাকির হোসেন তবলা বাজাচ্ছেন, এই যে যুগলবন্দি, এইটা কিন্তু আমাদের অপারেশন সিঁদুর প্রমাণ করেছে। অস্ত্র ওদের, প্রিসিশন আমাদের। অবশ্য এই প্রিসিশন ঠিক করতে আমাকে খুব হেল্প করেছেন ইসরায়েল। আজ থেকে প্রায় 30-25 বছর আগে, মানে কার্গিল যুদ্ধের সময় থেকে আমাদেরকে ইসরায়েল ওপেনলি মিলিটারি টেকনোলজি দিচ্ছে। নাইট ভিশন থেকে শুরু করে লেজার গাইডেড মিসাইল এর বম, যেটা আমাদের কার্গিলে খুব কাজে দিয়েছিল, স্পাইস বম বলে যাকে, এগুলো খুব কাজ করছে। ইসরায়েলি টেকনোলজি তার সঙ্গে ইন্ডিয়ান টেকনোলজির একটা খুব সুন্দর তালমেল আছে, এবং সেইটা অ্যাপ্লাই করা হয়েছে রাশিয়ান ইকুইপমেন্টের ওপর। অভূতপূর্ব রেজাল্ট দিয়েছে সেটা। টার্গেট খুঁজে বের করা, তার ডিস্টেন্স এবং লোকেশন ঠিক করা, এবং তাকে মারতে গেলে এক্স্যাক্টলি কোন ইকুইপমেন্টটা লাগবে সেটা রাশিয়ান থেকে নেওয়া, এবং তারপরে ইমপ্লাই করা। এইটা খুব সুন্দর কাজ করেছে এবারে। যখন যুদ্ধ চলে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে স্ট্র্যাটেজি, যখন স্ট্র্যাটেজি নিয়ে বসো বা স্ট্র্যাটেজি ঠিক করতে বসো, তখন টপ প্রায়োরিটি গুলো কি থাকে সেই সময়? দেখো, একটা সরকারি মানে রেকগনাইজড আর্মি, তার স্ট্র্যাটেজি, এবং একটা গেরিলা আর্মি কিংবা গেরিলা একটা টেরোরিস্ট গ্রুপ, অত দায় নেই। মিলিটারি কখনো ওই ফিদায় হামলা করে না। আমাদের স্ট্র্যাটেজির প্রথম ইয়েটা হচ্ছে জিরো কিল্ড, আমার নিজের যেন কোনো লস না হয়। ওকে, জিরো কিল একদম। আমি সেই অপারেশনে যাব যেখানে আমার লস হবে না, কিন্তু আমি এনিমির ম্যাক্সিমাম ড্যামেজ করতে পারব। স্ট্র্যাটেজি করতে গেলে, বানাতে গেলে এটা, যুদ্ধে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি অনেক আগে তৈরি হয়ে থাকে। যেটা চেঞ্জ হতে থাকে ফ্রিকোয়েন্টলি সেটা হচ্ছে ট্যাকটিক্স। স্ট্র্যাটেজি অ্যান্ড মানে স্ট্র্যাটেজিক ডিসিশন একটা, ট্যাকটিক্যাল ডিসিশন একটা। ব্যাটল ফিল্ডে কিন্তু ট্যাকটিক্যাল ডিসিশন গুলো বেশি কাজ করে ওই মুহূর্তে, তখন ওই মুহূর্তে, ওই ট্রোপোগ্রাফিতে, ওই কন্ডিশনে আমার কোন জিনিসটা কাজে লাগবে, কোন পদ্ধতিতে গেলে আমি সবচেয়ে বেশি ড্যামেজ করতে পারবো। বাট সবসময় মাথায় রাখতে হয় যে আমার নিজের ক্ষতি যেন না হয়। একটা মানুষ আত্মঘাতী হামলা করে আমি আমার কোনো লাভ না। আমি আজকে যদি 2 স্টেপ পিছিয়ে আসি, আমি যদি বেঁচে থাকি, কালকে আমি শত্রুর আরো বড় ড্যামেজ করতে পারবো। রিট্রিট, যেটা স্ট্র্যাটেজিক রিট্রিট খুব জরুরি। ওখানে ইগোকে প্রশ্রয় দিলে চলবে না। নেভার 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 নেভার। এই ঘটনাটা অনেকেই কম জানে। পাক সার্ভেইলেন্স একটা এয়ারক্রাফট ছিল অ্যাটলান্টিক, যেটাকে কাচ্চেরনে ইন্ডিয়ান এয়ারফোর্স মনে হয় শটডাউন করেছিল। অ্যাকচুয়ালি দেখো, আটলান্টিক একটা ফরাসি এয়ারক্রাফট, পাকিস্তানের নেভি ব্যবহার করতো ওটা। আচ্ছা। পাকিস্তান নেভি, ওই আমরা আজকাল সবাই বলি না অ্যাওয়াক্স, অ্যাডভান্স যে ওয়ার্নিং সিস্টেমটা, ওইটা অ্যাওয়াক্সের একটা অন্য পার্ট, যেখানে সার্ভেলেন্স ইকুইপমেন্ট ওই প্লেনে লাগানো থাকে এবং প্লেনের ভেতরে ওদের ক্রুরা বসে থাকে। সেইটা থেকে বসে ওরা আমাদের সাবমেরিনের মুভমেন্ট ডিটেক্ট করতে পারে। আচ্ছা। মানে আকাশ থেকে জলের তলায় জাহাজের পজিশন খুঁজে বের করার কাজ ছিল আটলান্টিসের।
আর কার্গিল তখন জাস্ট সব শেষ হয়েছে, বাতাস গরম, তখনও হাওয়া গরম ছিল। সেই সময় একদিন দেখা গেল আমাদের এই গুজরাতের ম্যাপটা যদি দেখো, ওর ভেতরে দেখবে একটা স্যার ক্রিক বলে একটা জলাভূমি ঢুকে আছে একটুখানি ভেতরে। ওইখান দিয়ে পাকিস্তানি একটা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ার স্পেসের মধ্যে ঢুকে পড়েছে। সবাই অ্যালার্ট ছিলই। তো নালিয়া থেকে আমাদের দুটো MiG-21 টেক অফ করে এর কিছু প্রোটোকল আছে। কোনো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিংবা কোনো সিভিল এয়ারক্রাফট যদি হয়, ফাইটার এয়ারক্রাফট গিয়ে তার সঙ্গে যদি রেডিও কমিউনিকেট করতে পারে ভালো, তা না হলে এমনও হতে পারে না রেডিও কমিউনিকেশন খারাপ হয়ে গেছে, নেভিগেশন ইকুইপমেন্ট খারাপ হয়ে গেছে, আমরা প্রথমে ধরেই নিই যে ভুল করে ও ঢুকে পড়েছে আমার আকাশে। তো তখন তাকে তার সামনে দিয়ে আমরা ফ্লাই করি, তাকে দেখিয়ে দিই যে আমার প্লেনের তলায় রকেট মিসাইল লাগানো আছে, যে তুই যদি আমাকে ফলো না করিস আই উইল শু। আটলান্টিসকে সেটা পড়া হয়েছিল, আটলান্টিসকে বারবার দেখানো হলো, বোঝানো হলো যে তোমরা বেস্ট হচ্ছে ল্যান্ড করো আমার ইয়েতে বেসে, বিকজ তুমি অলরেডি ইউ হ্যাভ ভায়োলেটেড, তুমি আমার এয়ার স্পেস ভায়োলেট করেছো। আটলান্টিক যখন বুঝতে পারলো যে আর উপায় নেই, ওরা তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলো তখন আমাদের একটা MiG-21 ওই RL-60 বলে একটা রকেট আছে, সেই রকেটটা দিয়ে ওকে মারে। ওদের প্রায় 14 জন ক্রু ছিল, ওদের টোটাল ক্রু অ্যান্ড টেকনিশিয়ান মিলে। প্লেনটা ভেঙে কিন্তু পরে যখন তার ডেব্রিজ যেগুলো সেগুলো ইন্ডিয়ান মানে যে ভারতীয় যে ভূখণ্ড তার মধ্যে খুঁজে পাওয়া গেছিল। পরে আমাদের হেলিকপ্টার গিয়ে সে সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে আসা হয়। পাকিস্তান এটা নিয়ে খুব করেছিল, আন্তর্জাতিক বাজারে খুব করেছিল, আমাদের এয়ার স্পেসে ইন্ডিয়া এসে মেরে দিয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু দে আর শট ইন ইন্ডিয়ান এয়ার স্পেস। তো আমরাও সেটাকে দেখানোর চেষ্টা করি এবং পৃথিবীর সব কান্ট্রি ওটা স্বীকার করে। সবচেয়ে বড় মজার মানে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্স, তারা বলেছিল যে হ্যাঁ ওই প্লেনে সার্ভেলেন্স ইকুইপমেন্ট লাগানো ছিল, সুতরাং ইন্ডিয়া যদি মেরে থাকে নাথিং রং। বাহ, তাহলে তো মিটেই গেল। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলো, যেমন INS বিক্রান্ত, বিক্রমাদিত্য, ওগুলো কেমন, মানে ওগুলো একটা জিনিস চিন্তা করে দেখো, আমি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে বলছি, পৃথিবীর পার্সপেক্টিভ। আমি আপাতত শুধু ইন্ডিয়া পাকিস্তানটা চিন্তা করি, তাহলে ইন্ডিয়া পাকিস্তানটাই চিন্তা করি। পাকিস্তানের কাছে এখনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। কিন্তু আমরা এয়ারক্রাফট ক্যারিয়ার ইউজ করছি প্রায় 1952 থেকে 52-53 ওই সময়। মানে INS বিক্রান্ত পুরনো যেটা, সেটা তো বহুদিন আগে থেকে করছে, আমাদের সঙ্গে রয়েছে। তো আমরা খুব মানে কমফোর্টেবল উইথ এয়ারক্রাফট ক্যারিয়ার। তারপরে আমরা রাশিয়ান একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কিনেছিলাম। এখন তো আমাদের কাছে দুখানা রিসেন্ট যে INS বিক্রান্ত এখন যেটা চলছে, এটা তো আমাদের নিজেদের বানানো, আমরা নিজেরা আমাদের বানিয়েছি। এবং এয়ারক্রাফট ক্যারিয়ার জিনিসটা কীরকম, এয়ারফোর্সকেও থাকতে হবে, আবার নেভিকেও থাকতে হবে, পুরোটাই নেভির, পুরোটাই নেভির। কিন্তু নেভির যে অ্যাভিয়েশন উইং, তারা ওই জাহাজের ওপরে বসে অপারেট করে। ওর প্লেনগুলো ডিফারেন্ট, ওর টেক অফ ল্যান্ডিং এর প্রসেসটা ডিফারেন্ট, আলাদা। আমাদের নর্মাল রানওয়েতে যেরকম প্লেন নামে, ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের কিন্তু রানওয়েটা একটু অন্যরকম। তুমি দেখে থাকবে সামনের দিকটা এটা একটু উঁচু মতো, যাতে একটু লিফট পাই সবাই, সেই রকম। তাতে আমরা আপাতত MiG-29 এর কে ভার্সন বলে একটা আছে, MiG-29K, তার উইং এর টিপটা দেখবে ফোল্ড করে তোলা যায়। আচ্ছা, এটা কোনো কারণ না, টেক অফের সময় ওটাকে খুলে দেওয়া হয়, পার্কিং এর সময় যাতে জায়গা কম নেই সেই জন্য কোনাটাকে ফোল্ড করে দেওয়া হয়। আর ওর ল্যান্ডিং যখন হয়, নর্মালি ফাইটার এয়ারক্রাফট আমাদের যখন নর্মাল রানওয়েতে যখন ল্যান্ড করে, খুব একটা দেখা যায় না টিভিতে কোথাও, আমি তো দেখিনি, তোমরা দেখে থাকতে পারো। অ্যারেস্টার ব্যারিয়ার বলে একটা জিনিস আছে, একটা নেট থাকে রানওয়ের এন্ডে, যে কোনো কারণে যদি ফাইটার প্লেনের ব্রেক ফেল হয়ে যায় কিংবা প্যারাসুট কাজ না করে, তাহলে যাতে রানওয়ে থেকে গিয়ে মাটিতে ভেঙে পড়ে না চলে যায়, সেই জন্য একটা অ্যারেস্টার ব্যারিয়ার নেট থাকে অনেকটা। নেটটা দেখতে অনেকটা হাওড়া ব্রিজের মতো। হাওড়া ব্রিজের একটা 2D ফটো যদি তুমি দেখো যেরকম হবে, দুদিকে দুটো পোল, তার মধ্যে একটা নেট, ভলিবলের যে নেট হয় অনেকটা সেরকম, তাতে গিয়ে প্লেন আটকে যায়।
কখনো কখনো দরকার হয়, সেটা খুব রেয়ার। কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ারে ওটা প্রত্যেকটা ল্যান্ডিং এ দরকার হয়। ওদের একটা হুক থাকে, আর এয়ারক্রাফট ক্যারিয়ারের যখন যে রানওয়েটা তার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা স্টিল কেবল থাকে। প্লেন যখন ল্যান্ড করে ওই হুকটা গিয়ে ওই কেবলে লাগে, অ্যান্ড কেবলের দুটো এন্ড তারা হাইড্রোলিক ব্রেক অ্যাপ্লাই করে যাতে প্লেনটা ছিটকে জাহাজ থেকে না পড়ে যায়। আচ্ছা, খুব ইন্টারেস্টিং টেকনোলজি, কিন্তু খুব সিম্পল ভাবে বোঝাতে গেলে এটাই বলবো যে ওটা একটা হাইড্রোলিক ব্রেক। আচ্ছা, যেটা জাহাজে লাগানো থাকে, সে পেছন থেকে দড়ি দিয়ে টেনে থাকে আর কি, যাতে প্লেনটা ছিটকে না যায়, প্লেন মানে জাহাজের যে রানওয়ে সেটা থেকে বেরিয়ে না যায়। এই সিস্টেমটা ইন্ডিয়া নিজেরা বানিয়েছে, আমাদের যে ইঞ্জিনিয়ার তারা বানিয়েছেন। এখন যে মডার্ন এয়ারক্রাফট তৈরি হচ্ছে আমাদের তেজাস, আমরা এখন সেটাও প্ল্যান করছি তেজাসের একটা ওই নেভাল ভ্যারিয়েন্টস তৈরি করতে, যেটা এয়ারক্রাফট ক্যারিয়ারে লাগানো যাবে, ইউজ করা যাবে। এইটা হয়ে গেলে খুব ব্যালেন্স হবে একটা। এবার তোমাকে বলি, আন্তর্জাতিক যুদ্ধের ক্ষেত্রে কিছুদিন আগে পর্যন্ত চায়নার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল না। চায়না একটা রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার ফেলে দেওয়া, শুধু ওর খোলটা কিনেছিল, সেটাকেও প্রায় গোপনে ওটাকে টেনে নিয়ে গেছে চায়নাতে, নিয়ে গিয়ে সেইটাকে রিপেয়ার করে মডিফাই করে ওরা প্রথম ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছিল। এখন ওরা নিজেরা নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে। এয়ারক্রাফট ক্যারিয়ার যদি না তৈরি করতে পারি আমরা ঠিক মতো, তাহলে আন্তর্জাতিক যে জলসীমা সেইখানে নিজেদের প্রেজেন্স বজায় রাখা খুব মুশকিল। কারণ জাহাজের স্পিড খুব কম, মারণ ক্ষমতার যে ডিস্টেন্স, একটা অস্ত্রের, জানো তো, অস্ত্রের গুণাগুণ আমরা বিচার করি হচ্ছে কত দূরে, কত তাড়াতাড়ি, কত বেশি গিয়ে ড্যামেজ করতে পারে তার উপরে। সে জাহাজের ক্ষেত্রে ওই স্পিডটা একটা বড় ফ্যাক্টর। সেই জন্য জাহাজের ওপরে যদি আমি ফাইটার এয়ারক্রাফট বসাতে পারি, তাহলে আমার ওই ডিস্টেন্সের যে ইয়েটা, দূরত্বের যে ইস্যুটা, সেটা অনেকটা সলভ হয়ে যায়। মানে একটা MiG-29 যদি 1 ঘন্টা ওড়ে প্রায় 2000 কিলোমিটার ক্রস করতে পারে, মানে 1000 কিলোমিটার গিয়ে ফিরে আসছে সে 1 ঘন্টার ভেতরে। তার মানে কিলিং ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে ওতে। সুতরাং এয়ারক্রাফট ক্যারিয়ার আমাদের খুব দরকার। এখন আপাতত দুটো, চায়নার এখন বোধহয় 3টে অলরেডি অপারেশনাল। আর আমাদের মিসাইলস অ্যামুনিশন কেমন ফাইটার এয়ারক্রাফটসের? এয়ারক্রাফটে মিসাইল অ্যামুনিশন এগুলো সব ঠিক আছে, এগুলো ভালো। নর্মালি এগুলো সব প্লেন যারা বানায় তারা কিছু স্পেসিফিক জিনিস ঠিক করে দেয় যে এইগুলো লাগবে। সে ধরো Su-30, আমাদের তো এখন ভালো একটা এয়ারক্রাফট হচ্ছে Su-30 কিংবা রাফাল। এদের বিভিন্ন হার্ড পয়েন্ট থাকে, বলে ওগুলো হার্ড পয়েন্ট, হুক, যাতে আমি বোমও লাগাতে পারি, তেলের ট্যাঙ্কও লাগাতে পারি, মিসাইলও লাগাতে পারি। এইবার তুমি চেষ্টা করো মিসাইলটা যেটা লাগানো যায় সেটার রেঞ্জ বাড়ানো যায় কিনা। একটা ছোট্ট শব্দ বলি আমি, আমরা নর্মালি কি হয়, মিসাইল দিয়ে যখন প্লেন থেকে একটা প্লেনকে মারি, সেটা ভিজুয়াল রেঞ্জে মারি, চোখে দেখে মারি, ঠিক আছে? এখন যে মিসাইলগুলো ব্যবহার করা হচ্ছে তাদের বলা হচ্ছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, বিভিআর। তো ভিজুয়াল রেঞ্জের মিসাইলের রেঞ্জ হচ্ছে 20 কিলোমিটার। প্রথম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এলো যখন, তখন বললো 40 কিলোমিটার। মানে পাইলট আর একটা প্লেনকে চোখে না দেখতে পেয়েও শুধু রাডারে দেখেই মেরে দিতে পারে। এখন যে বিভিআর গুলো ইউজ করা হচ্ছে সেগুলোর রেঞ্জ 100 কিলোমিটার। তো দিনে দিনে অস্ত্র উন্নত হচ্ছে। আমার অস্ত্র লঞ্চ করার যে বিমান সেগুলো হয়তো সেম, কিন্তু তার মারণ ক্ষমতা বাড়ছে, বিকজ আমাদের টেকনোলজি অনেক ইমপ্রুভ করছে, আমাদের নিজেদের তৈরি করা অস্ত্র তৈরি করার ক্ষমতা সেটা বাড়ছে। তো সেই হিসেবে আমাদের যে মানে কিলিং ক্যাপাসিটি ডেফিনেটলি সেটা বাড়ছে। কথা যখন উঠলোই, পাকিস্তানকে নিয়ে যতটা কথা হয়, আমাদের আরেক দুষ্টু প্রতিবেশী চায়না, চায়নার সাথে আমাদের অরুণাচল বা লাদাখের সিচুয়েশন কেমন? মেন ইস্যুটা তো বর্ডার নিয়ে, যেটা আমরা সবাই দেখতে পাই। এটা যে মানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওই বর্ডার নিয়ে ঝামেলা হচ্ছে। অ্যাকচুয়ালি চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা, ঝামেলাটা তো বর্ডার নিয়ে না, আসল লড়াইটা তো ট্রেডের, ব্যবসার। ভারত মহাসাগর কে কন্ট্রোল করবে? আচ্ছা, সাউথ চায়না সি কে কন্ট্রোল করবে? কারণ সারা পৃথিবীর যে ট্রেড রুট
সেটা ভারতবর্ষের যে সমুদ্রের মধ্যে দিয়ে খানিকটা আন্দামানের পাশ দিয়ে, তবে সাউথ চায়না সিতে গিয়ে পড়ছে। সাউথ চায়না সি এমনিতেই একখানা ডিসপিউটেড এরিয়া। ভিয়েতনাম বলে আমার, চীন বলে আমার, ফিলিপিন্স বলে খানিকটা আমার। এই যে সমস্যাগুলো, সাউথ ইস্ট এশিয়ান সমস্যাগুলো, তার মধ্যে আমরাও ইনভলভ, চীনও ইনভলভ। এবারে আমি ওইখানে ওকে ধরতে পারছি না বলে আমি এখানে ওকে একটু ট্রাবল দিই। এই ধরে নাও এই ধরনের ইস্যুগুলো যখন প্রকট হয় তখন আমরা বর্ডার ক্লাস শুরু করি। অরুণাচলে যে ঝামেলা, সে তো 1962-তে একবার হয়ে গেছে। তারপরে তো আমরা আন্তর্জাতিকভাবে মেনে নিয়েছি এটা আমার আন্তর্জাতিক বর্ডার। এখন আবার আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছেছি, ইন্ডিয়াকে ট্রাবল দিতে হবে। কোথায়? অরুণাচলে। কেন? তাহলে সাউথ চায়না সিতে যেন ইন্ডিয়া তার নিজের প্রেশারটা না তৈরি করতে পারে। ডিস্ট্রাকশন, শত্রুর নজরটাকে ঘুরিয়ে রাখো, ব্যাস। তিব্বত নিয়ে সমস্যা তো আছেই, কারণ নেপাল, ভুটান এগুলো যেমন একটা বাফার স্টেট আমাদের, তিব্বতও তো একসময় বাফার স্টেট ছিল। এবং তুমি জানো হয়তো আমাদের প্যারামিলিটারি ফোর্সের মধ্যে একটা ইউনিট আছে, তার নাম আইটিবিপি, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, যারা ওই তিব্বতের সঙ্গে বর্ডারটাকে দেখতো। তিব্বত আজকে চীনের পার্ট, কিন্তু ওই জায়গার যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের ওই আইটিবিপি দেখে। তিব্বতকে এখনো তো আমরা সেইভাবে রেকগনাইজ করে রেখেছি। তো এই সমস্যাগুলো তো থাকবেই। তার সঙ্গে নতুন সমস্যা হিসেবে যদি তুমি ধরতে পারো, সেটা হচ্ছে কাশ্মীর দখল করার পরে এই অক্ষয় চায়না এরিয়াটা, সেটা যেমন পাকিস্তান চায়নাকে দিয়ে দিয়েছে, সো দ্যাট ওইখান দিয়ে ওরা ওই সিপিইবি যে মানে যেটা সিপেক, ওই রোডটা তৈরি করছে যাতে পাকিস্তানের সঙ্গে চায়নার যোগাযোগ বাই রোড করতে পারে। তো এগুলো সব ট্রেড রিলেটেড ইস্যু। ব্যবসা করতে দিতে হবে, আমার ব্যবসাটাকে প্রাধান্য দিতে হবে, তাহলে আর যুদ্ধ হবে না। একজন সিভিলিয়ান যখন আলটপকা মন্তব্য করে কোনো পার্টিতে বা কোনো জায়গায়, যে ও আর্মি হওয়া আর কি, আর্মি তো হওয়াই। এবার তুমি সামনে থেকে শহীদ হতে দেখেছো, তোমার বন্ধুরা শহীদ হয়েছে, তোমার কমরেডরা শহীদ হয়েছে, তখন কি মনে হয় এদেরকে কিভাবে শিক্ষা দেওয়া উচিত বা কি বলা উচিত? দেখো, এটা না তুমি কিভাবে রেসপন্ড করবে সেটা ডিপেন্ড করে তোমার ম্যাচুরিটির ওপর। আমি এই জিনিসগুলোকে ইগনোর করি এই কারণে, কিছুটা অশিক্ষা এবং কিছুটা কুশিক্ষা থেকে এই ধরনের মন্তব্য করে থাকেন সবাই। একটা দেশ সে যদি তার নিজের মিলিটারিকে রেসপেক্ট না করতে পারে, তাহলে বুঝতে হবে সে তার নিজের সেলফ রেসপেক্ট বলেও কিছু নেই। যে লোকটা তার দেশকে সম্মান করে না, তার সেনাবাহিনীকে সম্মান করে না, তার মানে তার নিজের সেলফ রেসপেক্টও খুব কম। আমি চেষ্টা করি এদের ইগনোর করে যাওয়ার। এবার একটা খুব তাত্ত্বিক প্রশ্ন করবো, এবং নিউক্লিয়ার ওয়ার কি আদৌ কোনোদিন পসিবল? দেখো, নিউক্লিয়ার ওয়ার এখনো পর্যন্ত ডেটারেন্ট। শত্রুকে ভয় দেখানোর জন্য আমাকে পারমাণবিক অস্ত্র রেডি রাখতে হবে, এবং পারমাণবিক অস্ত্র বেশ কিছু দেশের আছে, কিন্তু তারও কিছু লেয়ার আছে। তার মধ্যে একটাকে বলা হয় এখন নিউক্লিয়ার টাইরেড, মানে ত্রিস্তরীয় পারমাণবিক অস্ত্র, যেটা ইন্ডিয়ার আছে। খুব অল্প কয়েকটা দেশের আছে, 2-3টে, ইন্ডিয়া বোধহয় 4th কান্ট্রি। কিরকম জিনিসটা হয়? নিউক্লিয়ার টাইরেড মানে হচ্ছে তোমার এনিমি যদি তোমাকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে হিট করে, তোমার রিটালিয়েট বা প্রত্যাঘাত করার যে ক্ষমতা, সেটাকে যদি নষ্ট করে দেয়, তুমি তোমার দেশের বাইরে থেকে তাকে নিউক্লিয়ার অস্ত্র দিয়ে মারতে পারবে কিনা। কিরকম? ধরো তোমার মিসাইল রয়েছে, এমন অ্যাটাক হলো যে তোমার মিসাইল লঞ্চারগুলো সব নষ্ট হয়ে গেল। তুমি প্লেনে করে গিয়ে যে ওর ঘাঁটিতে মেরে আসবে, তোমার সেই প্লেন ওঠানো ক্ষমতাও নেই, বিকজ তোমার রানওয়েও নষ্ট হয়ে গেছে। তখন কি হবে? থার্ড লেয়ারটা কি তাহলে? একটা হচ্ছে মাটি থেকে মিসাইল মারা, একটা হচ্ছে প্লেন থেকে গিয়ে মারা, থার্ড লেয়ার হচ্ছে সাবমেরিন থেকে মারা। সাবমেরিন থেকে মারবে কোথা থেকে? আন্তর্জাতিক জলসীমা থেকে, যেখানে কেউ ওকে ধরতে পারবে না, খুঁজতে পারবে না। ইন্ডিয়া
একটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কান্ট্রি যার কাছে পারমাণবিক শক্তিচালিত পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা সম্পন্ন সাবমেরিন আছে। দুটো আলাদা জিনিস কিন্তু। একটা সাবমেরিন যে নিউক্লিয়ার ওয়েপন মারতে পারে, একটা সাবমেরিন যে নিউক্লিয়ার পাওয়ারে চলে কিন্তু নিউক্লিয়ার মিসাইল ফায়ার করতে পারে না। ইন্ডিয়ার কাছে সেই ধরনের সাবমেরিন আছে যে নিউক্লিয়ার পাওয়ারে চলে, 6 মাস পর্যন্ত সে জলের উপরে উঠবে না, জলের তলায় থাকার ক্ষমতা তার আছে। আবার সেইখান থেকে জলের তলা থেকে সে সেই ধরনের মিসাইল মারতে পারবে যার ওয়ার হেডটা নিউক্লিয়ার হবে এবং রেঞ্জটা প্রায় 2000 কিলোমিটার হবে। এগুলো কিন্তু ডেটারেন্ট। এটা কিসের ডেটারেন্ট? আমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না, তাহলে আমিও যথেষ্ট, আমার সেই ক্ষমতাটা আছে। এই বইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, অস্ত্র, তোমার লেখা। অস্ত্রের এভলিউশন মহাভারত থেকে আজকের যুগ, এই বইটা নিয়ে একটু আলোচনা করো। এই যে অস্ত্রের এভলিউশনটা তুমি কিভাবে দেখেছো সেটাও একটু বলো, তাহলে লোকে বইটা নিয়েও ইন্টারেস্টেড হবে। কোথা থেকে বেরিয়েছে সেটাও একটু বলে দিও। আচ্ছা, প্রকাশনী। অস্ত্র সম্বন্ধে আগে বলি, ব্যাপারটা কিরকম জানো তো? আমি খুব ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র হ্যান্ডেল করেছি। মানে আমরাও বেসিক্যালি বাংলাদেশ থেকে এই দেশে এসেছিলাম। আমিও বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসেছে তারা চেষ্টা করেছে, কেউ সোনাদানা নিয়ে আসতে, কেউ দলিল নিয়ে আসতে। আমার বাবা কাকারা যখন এসেছেন প্রথমে একটা রাইফেল নিয়ে এসছে। আমাদের বাড়িতে প্রচুর এই ধরনের অস্ত্র ছিল। ইভেন আমার মামা বাড়িতেও দেখেছি বিভিন্ন ধরনের অস্ত্র ছিল, পুরোনো দিনের অস্ত্র। তো এইসব জিনিসগুলো আমার ছোটবেলার থেকে খুব ইন্টারেস্টিং লাগতো। তারপরে যথারীতি এয়ারফোর্সে গিয়ে বিভিন্ন ধরনের ইয়ে হ্যান্ডেল করা। পরে যখন বইপত্র লেখা শুরু করলাম তখন আমার মনে হলো যে এরকম একটা বই লেখা যেতে পারে যেটাতে অস্ত্র নিয়ে লিখবো। তখন আমি চিন্তা করে দেখলাম যে কেন এইদের, মানে এটাকে আমাকে কিভাবে হিট করেছিল যে একটা সময় ছিল যখন ভারতবর্ষ নিজের অস্ত্র নিজে তৈরি করত। একটা সময় এলো যখন ভারতবর্ষকে তার পুরো অস্ত্র বিদেশ থেকে কিনতে হচ্ছে। বিবর্তন যে জিনিসটা একটা সময় গিয়ে থেমে গেল কেন? আরও একটা জিনিস আমাকে খুব মানে হিট করতো, সেটা হচ্ছে আমি একটা বন্দুক আমার বাড়িতে রাখবো, তার জন্য আমাকে লাইসেন্স নিতে হবে কেন? আমেরিকায় তো লাগে না, ইন্ডিয়ায় কেন লাগে? এর ইতিহাসটা আমি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। এইসব ঘাটাঘাটি করতে করতে আমার মনে হলো একবার অস্ত্রের ইভলিউশনটা নিয়ে লেখা যেতে পারে। তো লিখতে গিয়ে বাঙালি হিসেবে প্রথম যে জিনিসটা আমার মাথায় হিট করেছিল সেটা হচ্ছে এমন একটা শক্তি যার 10 হাতে 10টা অস্ত্র, তাকে আমরা পুজো করি। তার মানে কি? বাঙালি কোনোদিনই যুদ্ধ বিমুক্ত ছিল না। আমরা অস্ত্রের পুজো করি কারণ শক্তি বলতে আমরা বুঝি সেটা হচ্ছে অস্ত্র। এবং কিরকম শক্তিশালী হতে হবে? যে এক হাতে 10 ধরনের অস্ত্র চালাতে পারে। মায়ের 10টা হাত এটা কল্পনা, কিন্তু মা যে 10টা অস্ত্র চালাতে পারে এটা তো ঘটনা। শুধু অস্ত্র না, তার সঙ্গে মহালয়ার ওই যে কথাগুলো, তাতে দেখবে একটা জায়গায় বলা হচ্ছে যে বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম। আজকের দিনে আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরি, সেই বর্মের কনসেপ্ট তখনও ছিল। যুদ্ধ করতে গেলে আজকে আমার কি লাগে? স্পিড, বাহন। দুর্গাকে বাহন হিসেবে সিংহ দেওয়া হয়েছিল, কারণ মহিষাসুরের বাহন ছিল মোষ। একটা ভেজিটেরিয়ান বাহন আর একটা মাংসাশী বাহন, যার স্পিড বেশি, যার কিলিং ক্যাপাসিটি বেশি। এই যে কনসেপ্টটা, এইটা নিয়ে আমি প্রথম কাজ শুরু করি এবং তারপরে পড়াশোনা করলাম অনেক। প্রচুর মিউজিয়ামে ঘুরেছি, কারণ মিউজিয়ামে প্রচুর পুরোনো দিনের অস্ত্র দেখতে পাওয়া যায়। এবং তুমি দেখবে বিভিন্ন যুগের বিভিন্ন দেশের অস্ত্রের যে বিবর্তন প্রায় সেম, একই সাথে সাথে হয়েছে। কেন হয়েছে জানো? মাইগ্রেশন। যখন একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, ও শুধুমাত্র তার ভাষা, সংস্কৃতি, খাদ্য এগুলো নিয়ে মুভ করে না, অস্ত্র নিয়ে মুভ করে, ধাতুবিদ্যা নিয়ে মুভ করে। যার জন্য সারা পৃথিবীতে চাকুর শেপ, তরোয়ালের শেপ প্রায় এক, কারোরটা একটু বেশি বেঁকা, কারোরটা সোজা, লেন্থ হয়তো একটু ছোট একটু বেশি। বর্ষা, সেই আলেকজান্ডারও সেই বর্ষাই নিয়ে এসছে আমাদের দেশে।
এমন কিছু নিয়ে আসেনি যে আমরা দেখে অবাক হয়েছি, রাদার আমরা যে হাতিকে পোষ মানিয়েছি যুদ্ধের জন্য সেটা দেখে ওরা অবাক হয়েছে। তার মানে একটা সময় ছিল ভারতবর্ষের অস্ত্র পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বেটার ছিল, সেইটা বন্ধ হয়ে গেল। সেই ইভলিউশনটা বন্ধ হয়ে কি হলো, আমরা পুরোপুরি বিদেশি অস্ত্রের উপর নির্ভর হয়ে পড়লাম। আজকের দিনে তুমি যে কোনো রাজবাড়িতে যাবে, রাজবাড়ির সামনে যে অস্ত্রটা কামানটা রাখা আছে দেখবে সেটা হয় ফ্রান্সে বানানো না হয় ইংল্যান্ডে বানানো। এই যে বড় একটা চেঞ্জ কলোনিয়াল ফোর্সের সাথে, এটা কি বাবরের ওই কামানটা নিয়ে আসার সাথে সাথে হলো? দেখো এটা একটা ভুল তথ্য আমাদের ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় যে বাবর নাকি কামান প্রথম ভারতবর্ষে নিয়ে এসেছিল। তাহলে কে এনেছিল? কামান ভারতবর্ষে ছিল। ও, বাবর কি করেছিল জানো? বাবর আসার আগে পর্যন্ত ভারতীয় কামান সিজ ওয়েপন হিসেবে ইউজ করা হতো, ঘেরাও করার জন্য। দুর্গের মাথায় বড় কামান বসিয়ে রাখা হয়েছে, সারাদিনে হয়তো 6টা গোলা ছুটবে সে, এই ধরনের কামান ভারতবর্ষে ছিল। বাবর কি করেছিল, বাবর একটা ছোট কামান নিয়ে এসেছিল যেটা ব্যাটল ফিল্ডে ইউজ করা, মোবিলিটি বেশি, ব্যাটল ফিল্ডে ইউজ করা যায়। বাবরের যে কামানগুলো ছিল এগুলো দিনে প্রায় 15টা করে গোলা ছুটতে পারত। দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স। আমাদের বলা হয় যে বাবর প্রথম কামান নিয়ে এসেছিল, নো, বাবরের আগে আমাদের দেশে কামান ছিল, কিন্তু বাবর 4 ধরনের কামান নিয়ে এসেছিল যেগুলোর সঙ্গে আমরা খুব একটা বেশি ওয়াকিবহল ছিলাম না। ওর যুদ্ধ জেতার পেছনে সেটা একটা বড় কারণ। তো আকবরের সময়ে দেখলাম যে সবাই যে আমরা আমাদের কর্মকার যারা আর কি, তারা কিন্তু অ্যাকচুয়ালি কামান বানাতো আগে, তাই তো, ধাতু শিল্পী ওরা। আকবর প্রথম ব্যান দিল একটা, যে সরকারি ফরমান ছাড়া কেউ বন্দুক কামান বানাবে না। তখন থেকে শুরু হলো রেস্ট্রিকশন, এবং সে রেস্ট্রিকশনটা চরম পর্যায়ে গেল ব্রিটিশ আমলে, যাতে স্বাধীনতা আন্দোলনটা যাতে সবার হাতে, এই যে তোমার বাড়িতে তুমি বারুদ রাখবে, তোমাকে কিন্তু পুলিশ এসে ধরতে পারে। এমনি বারুদ রাখলে? হ্যাঁ, দাহ্য পদার্থ বলে। তোমার লাইসেন্স কোথায় বারুদ রাখার? বারুদ তুমি ক্যারিও করতে পারো না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না, তারও লাইসেন্স লাগে। আমরা যে আতশবাজি বানাই, সেই আতশবাজি বানানোরও তো লাইসেন্স লাগে, কারণ তুমি বারুদ এক্সপ্লোসিভ ইউজ করছো। এই এক্সপ্লোসিভ অ্যাক্টে পড়ে যাবে তুমি, আইনগুলো ওইভাবে বানানো। এনিওয়ে, তো সেই ইভলিউশন নিয়ে আমার এই অস্ত্র বইটা লেখা, এবং চেষ্টা করেছি আমি পৌরাণিক যে ঘটনাগুলো, সেখানেও বিভিন্ন অস্ত্রের কথা আছে, কিছুটা কাল্পনিক, কিন্তু কিছু তো ছিল, হঠাৎ করে তো কেউ কল্পনা করেনি। রামায়ণে শব্দভেদী বান, সাউন্ড সিকিং মিসাইল, আজকের দিনে আমরা হিট সিকিং মিসাইল বানাই, সাউন্ড সিক করে গিয়ে মারা। তো সেই কল্পনা থেকে আজকের দিনের যে মডার্ন ইন্ডিয়ান মিসাইল, এর যে যাত্রাটা, এইটাকে আমি কভার করার চেষ্টা করেছি অস্ত্র বইয়ে। বইটা এই কিছুদিনের মধ্যে আবার ওর সেকেন্ড এডিশন বেরোবে, শব্দ প্রকাশনী থেকে, শব্দ থেকে বেরোচ্ছে। আর এই শব্দ প্রকাশনীতে আমি এই এডিশনটা বেরোবে, এতে আমি অপারেশন সিঁদুরটাকেও ইনক্লুড করেছি, এডিট করে এটা আসছে নেক্সট এই আগস্টের 15 তারিখের মধ্যেই হয়তো ওরা বইটা বাজারে নিয়ে আসতে পারবে। এই যে তোমরা যাও কখনো কারগিলে, কখনো ফেরো না, কখনো একটা হাত নিয়ে ফেরো, একটা পা নিয়ে ফেরো, পরিবারের উপর দিয়ে কি যায়? পরিবারের উপর দিয়ে কি যায় সেটা তো পরিবারের লোক ভালো বলতে পারবে। তবে একটা জিনিস বলি, বাড়ির বাইরে যখন আমার নিজের ছেলে মেয়েরাও বাইরে বেরোয়, বাবা মার মাথায় একটা চিন্তা থাকে, এবং সেই ছেলে যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, চিন্তাটা তখন মাল্টিপ্লাই হয় হয়তো 10-এর গুণিতক দিয়ে, অনেক বেশি, 10-এরও বেশি। ঠিক আছে, কারগিলের যুদ্ধের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে খবরের থেকে গুজব বেশি ছিল, যার জন্য মানসিক চাপটা অনেক বেশি ছিল পরিবারের উপরে। আর প্রিপারেশন নেওয়ার টাইম ছিল না ইন্ডিয়ার কাছে। মানে তখন আমাদের কাছে ইনস্ট্রাকশন কি ছিল, একদিন সন্ধ্যাবেলায় ইনস্ট্রাকশনটা হলো যে তুমি তোমার লাগেজ নিয়ে চলে এসো, ফ্যামিলি যদি বাড়িতে পাঠাতে হয় সেটা আমরা পরে দেখব। মানে ফ্যামিলি তখন জানতো না যে ওকে ওইখানে রাখা হবে নাকি বাড়িতে পাঠিয়ে দাও। এরম হয়, অনেক সময় হয়েছে, এর আগেও হয়েছে। ছেলেরা চলে গেছে ফিল্ডে, একটা টিম থেকে গেছে, তাদের কাজ হচ্ছে জেলা ধরে ধরে, অঞ্চল ধরে ধরে ফ্যামিলিকে নিয়ে একজন এসকর্ট করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। এরকম হয় মিলিটারিতে, এই ধরনের সিস্টেম খুব সুন্দর।
মানে মিলিটারি ফ্যামিলির যে কেয়ার সেটা একটা অন্য লেভেলে করে। আজকে স্বাধীনতা দিবস, তোমার কাছে দেশের স্বাধীনতা মানে কি? আমার কাছে স্বাধীনতা বলতে দুটো ইন্ডিকেটর দিয়ে আমি স্বাধীনতাকে বুঝি। একটা হচ্ছে সার্ভাইভাল, আর একটা হচ্ছে গ্রো। আমি বেঁচে থাকবো, সেই অধিকারটা যেন আমি পাই, সেই স্বাধীনতাটা যেন আমার থাকে। আর গ্রো মানে কিন্তু আমার অর্থনৈতিক উন্নতি শুধু না, আমার প্রজিনি, আমার ছেলে, আমার নাতি, আমার পরবর্তী বংশধর যেন স্বাধীনভাবে এই দেশে বাঁচতে পারে। এই দুটো স্বাধীনতা যদি কোনো দেশ দেয় তাহলে বলতে হবে সেই দেশের লোক স্বাধীন। বাকি সব কিছুর ওপরে একটা চেক থাকতেই হবে, না হলে উশৃঙ্খলতা হয়ে যাবে। স্বাধীনতার সঙ্গে উশৃঙ্খলতার ওইখানে একটা থিন লাইন আছে। বেশি স্বাধীনতা চাইলেই কিন্তু উশৃঙ্খল হয়ে যাওয়ার চান্স থাকে। এই দুটো খুব বেসিক ক্রাইটেরিয়া, সার্ভাইভ অ্যান্ড গ্রো। আজকে আমরা তার সাথে কথা বললাম যিনি সেই পরিবারের সদস্য, যেই পরিবারের জন্য আমাদের পরিবার শান্তিতে থাকে, যাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমোতে পারি, যারা নিজের সময়, নিজের জীবন, নিজের আয়ুর বিনিময়ে একটা মানচিত্র, একটা দেশ, একটা ধারণা, একটা ভালোবাসা, একটা মমতাকে আগলে রাখে। আজকে স্বাধীনতা দিবসে সহজ কথা ধন্য হলো রিটায়ার্ড ইন্ডিয়ান এয়ারফোর্স ভেটারান বিভাস দাকে পেয়ে, বিভাস রায়চৌধুরীকে পেয়ে। থ্যাংক ইউ বিভাস দা। ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ স্যার।